সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে থেকে নতুন একটা টার্গেট হাতে নিয়েছি। সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেই সিলেবাস অনুযায়ী, অর্থাৎ রিভাইজড এবং রিডিউসড সিলেবাস অনুযায়ী আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ফাইনাল প্রিপারেশন আমরা কীভাবে নিব সেটার টোটাল একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু লেংদি হয় ভিডিওগুলো একদম সম্পূর্ণরূপে দেখবে, কারণ এখানে এমন কিছু ইনফরমেশান আসতে পারে যেটা হয়তো এতদিন তুমি তেমন একটা গা করনি, কিংবা অর্থাৎ ওটার গুরুত্ব দাওনি, এখন থেকে সেটার গুরুত্ব দিতে হবে। তবে আজকে প্রথমেই যে চ্যাপ্টার নিয়ে শুরু করলাম সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। প্রথমে আমরা দেখে নিব এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাতে আমরা কোন কোন টপিকগুলো একটু ভালো করে পড়ব সেটা আমি প্রথমে লিখব। তারপর সেই অংশ থেকে যেটুকু তোমাদের একদম না পড়লেই নয়, বা যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে, কোন আঙ্গিকে আসতে পারে, সেই সবগুলো জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনাটা হয়তো আমার একটা লেকচারে সম্পূর্ণ নাও হইতে পারে, হয়তো দুইটা লেকচারে যদি লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা মনোযোগ সহকারে আমার পরবর্তী ভিডিওর জন্য কিছুটা ওয়েট করবে। তো আসলে আমরা কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি, যাতে একটা চ্যাপ্টারের টোটাল জিনিসগুলো আমরা একবারেই সেগুলো শেষ করতে পারি। তো প্রথমে দেখো আমাদের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ সেটা আমাদের যেহেতু চতুর্থ অধ্যায়, এইখান থেকে দুইটা প্রশ্ন কমপক্ষে আসতেই পারে। এবং সেখানে আমার প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এখন সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মূল নীতিমালা যেটা আছে, অর্থাৎ যেটা গ্রিন কেমিস্ট্রি, সেটা হচ্ছে কি, আমরা যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন নির্বাচন করি, সেই বিক্রিয়াটা নির্বাচন এমনভাবে করতে হবে যাতে সেখানে এই তিনটা ক্রাইটেরিয়ার সমন্বয় থাকে। তার মধ্যে একটা হচ্ছে কম বর্জ্য পদার্থ উৎপাদনকল্পে অর্থনৈতিকভাবে লাভজনক, আমি জাস্ট সংক্ষেপে জিনিসগুলো আলোচনা করছি, অর্থনৈতিকভাবে লাভজনক বা প্রফিটেবল হইতে হবে, এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব হইতে হবে, পরিবেশ বান্ধব। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয় করে আমরা যেই রাসায়নিক পদ্ধতিগুলো নির্বাচন করি সেটাই মূলত গ্রিন কেমিস্ট্রির অংশ। কম বর্জ্য পদার্থ উৎপাদনকল্পে অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধব পদ্ধতি নির্বাচন করাটাই হচ্ছে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এখন এই গ্রিন কেমিস্ট্রির মধ্যে আমার কয়েকটা জিনিস টপিক না জানলেই নয়, যেমন গ্রিন কেমিস্ট্রি কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই জিনিসগুলো, এবং সেটা আমরা জানি দুইজন বিজ্ঞানী, একজন নাম হচ্ছে পল টি এনাস্তাস এবং আরেকজন নাম হচ্ছে জন সি ওয়ার্নার। এই দুইজন বিজ্ঞানী তারা 1991 সালে মোট 12টা নীতিমালা প্রণয়ন করেন, যা আজ পর্যন্ত গ্রিন কেমিস্ট্রির নীতিমালা হিসেবে পুরো বিশ্বে স্বীকৃত। তাহলে এই জিনিসগুলো, অর্থাৎ কম বর্জ্য উৎপাদনকল্পে অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধব পদ্ধতি নির্বাচন করাটাই হচ্ছে সবুজ রসায়নের মূল প্রতিপাদ্য। সেক্ষেত্রে 1991 সালে এটা আবিষ্কৃত হয়েছিল, 12টা নীতিমালা। পল টি এনাস্তাস এবং জন সি ওয়ার্নার, এই দুজন বিজ্ঞানী হচ্ছে আমেরিকান দুজন পরিবেশ রসায়নবিদ, এরা আবিষ্কার করেছিলেন। এরপরে এখানে সবুজ রসায়নের আরেকটা আমার খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজটা বের করা। অ্যাটম ইকোনমি যেটাকে সংক্ষেপে এই বলা হয়, এই পার্সেন্টেজ, অ্যাটম ইকোনমি, এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ইন্টু 100 ডিভাইড বাই সমস্ত বিক্রিয়কের ভর। তাহলে এই টার্মটা যদি আমি নিয়ে অ্যাটম ইকোনমি বের করি, তাহলে সেটার পার্সেন্টেজ যত বেশি আসবে সেটা গ্রিন কেমিস্ট্রির নীতিমালার সাথে তত বেশি সম্পর্কিত। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে সেটা দেখাইতে পারি। অর্থাৎ আমি যদি মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করি, দেখা গেল যে আমার মিথাইল ক্লোরাইড CH3Cl এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।
তার মানে এই বিক্রিয়াটা যেহেতু আমরা মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করব, তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে এটার ভর যদি আমি বের করি, অর্থাৎ আমি এই বা অ্যাটম ইকোনমি বের করতে চাই পার্সেন্টেজ জায়গায়, তাহলে সেটা হবে এটা 12, 12 আর 3 15, 15 আর 35.5, তাহলে 50.5 মানে কাঙ্ক্ষিত উৎপাদের ভর ইন্টু 100 ডিভাইড বাই আমরা এখানে 12 আর 4 16 আর 35.5 ইন্টু 2, তাহলে সেটা হচ্ছে 71, 71 আর 16 হচ্ছে 87। তাহলে এই 50.5 ইন্টু 100কে যদি 87 দিয়ে ভাগ করে, তাহলে যে মানটা আসবে পার্সেন্টেজ আকারে সেটাই আমার এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি। তাহলে আমি সবুজ রসায়নের ব্যাপারটা জানলাম যে সবুজ রসায়ন থেকে এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা ভর ক্রিয়া সূত্র। আমি একটু দ্রুতই যদি করি, তাহলে ভর ক্রিয়া সূত্রটা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজে লাগবে, এবং ভর ক্রিয়া সূত্র থেকে কিন্তু আমাদের কেপি এবং কেসি এই টার্মগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে ভর ক্রিয়া সূত্র কি, যে কোনো বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার উপাদানসমূহের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এখন সক্রিয় ভর কি? সক্রিয় ভর জিনিসটা হচ্ছে অর্থাৎ ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই দুইটাকে সক্রিয় ভর বলা হয়। এখন আমরা যখন একটা বিক্রিয়া করব, সেক্ষেত্রে আমাদের কেপি এর যে মান নির্ধারণ করা হবে সেটা হচ্ছে আংশিক চাপ। অর্থাৎ আমি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি যদি নির্ধারণ করি, তাহলে সেটা আংশিক চাপের সাপেক্ষে বের করতে হবে, আর কেসি বের করতে হলে সেটা মোলার ঘনমাত্রার সাপেক্ষে বের করতে হবে। যেমন ধরো আমি নিলাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমার 2NH3 প্রস্তুত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়ার জন্য আমি যদি কেপি বের করতে চাই, তাহলে উপরে হবে অ্যামোনিয়ার আংশিক চাপ অর্থাৎ PNH3 হোল স্কোয়ার ডিভাইড বাই PN2 ইন্টু PH2 হোল কিউব, অর্থাৎ আমাদের উপরে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই নিচে বিক্রিয়কের আংশিক চাপের উপযুক্ত ঘাত সহ গুণফল। তাহলে উপযুক্ত ঘাত বলতে আমাদের যেটা মল সংখ্যা যা আছে সেটা পাওয়ার হিসেবে যাবে। একইভাবে কেসি যখন নির্ধারণ করব, তখন আমাদের এখানে হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রা হোল কিউব। তাহলে এই জিনিসগুলো আমরা বের করে কখনো কেপি কখনো কেসি নির্ধারণ করব। এখানে আমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, আমরা যখনই একটা বিক্রিয়ায় আংশিক চাপ বের করতে যাব, অর্থাৎ আংশিক চাপের আবার একটা সূত্র আছে আমাদের, সেই আংশিক চাপ সমান আংশিক চাপ ইকুয়ালস, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। অর্থাৎ আমার মোল ভগ্নাংশ বের করব আর মোট চাপ প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে সেই মানগুলো বসিয়ে আমরা আংশিক চাপ বের করব। আর অন্যদিকে আমি যদি মোলার ঘনমাত্রা বের করতে চাই, তাহলে মোলার ঘনমাত্রা ইকুয়ালস আমাদের মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, এবং এই আয়তনটা ডেফিনেটলি আমাদের লিটার এককে আয়তনটা হবে। তাহলে আর মোট চাপটা অ্যাটমসফিয়ার এককে হবে। তাহলে এই জিনিসগুলো যখন আমি বের করব, তাহলে ঘনমাত্রা বের করতে পারবো, আংশিক চাপটা বের করতে পারবো। এখানে একটা ব্যাপার কি, আমাদের মাঝে মধ্যে মানে অর্থাৎ এখান থেকে যে অঙ্ক থাকে সেখানে কখনো এইভাবে থাকে, ধরো আমি একটা দিলাম যে PCl5 এটা বিয়োজিত হয়ে আমার ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করলো। এখন এই ক্ষেত্রে আমার এই PCl5 থেকে যে ফসফরাস পেন্টাক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হয়, এইটার কেসি এর রাশিমালা বা কেপি এর রাশিমালা বের করতে বললো। তখন কিন্তু আমার এখানে আলাদা কোনো মানে নাই, ফিগার নাই যে এখানে কত অ্যাটমসফিয়ার চাপে অথবা কত আয়তন লিটারে সেটা সংগঠিত হয়েছে, বা কতটুকু আলফায়ের পরিমাণ কত বা বিয়োজন মাত্রা কত, সেগুলো নাই। সেক্ষেত্রে আমাকে সব কিছু এজিউম করে ধরে নিতে হবে। অর্থাৎ আমি যে প্রাথমিক অবস্থায় আমার, যেমন এটা প্রাথমিক অবস্থায় আমরা জানি যে এটা 1 মোল আছে, এটা 0 এবং এটা 0, কারণ প্রত্যেকটা বিক্রিয়ায় আমি যখনই প্রথমে বিক্রিয়ক হাতে নিব, তখন সাথে সাথে কিন্তু উৎপাদ উৎপন্ন হয়ে যায় না। সেজন্য বিক্রিয়ক যাই থাকুক, উৎপাদ কিন্তু আমাদের 0 হবে। কিন্তু যখনই আমি সাম্যাবস্থায় সেটা বের করব, তখন এটা 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে আলফা, এইটাও আলফা। এইটা আবার বের করার হচ্ছে, যেহেতু 1 মোল থেকে এটা 1 মোল, এটা 1 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে 1 থেকে যেহেতু আলফা পরিমাণ বিয়োজিত হবে,
তাহলে এইটাও আলফা, এটাও আলফা, 1 মোল থেকে 1 মোল উৎপন্ন হয়। এখন এই ক্ষেত্রে আমার যদি এইটার কেপি বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আংশিক চাপের সাহায্য নিতে হবে। আংশিক চাপ মানে হচ্ছে আবার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তখন আমরা এখানে যেটা করব যে মোল ভগ্নাংশ বের করার জন্য আবার প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যার জন্য আমাকে যেটা করতে হবে, মোট মোল সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান আলফা আলফা কাটাকাটি গিয়ে 1 প্লাস আলফা হবে। তাহলে সুতরাং আমরা এখানে মানে মোল ভগ্নাংশ যদি বের করতে চাই, তাহলে PCl5 মোল ভগ্নাংশ 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ। মোট চাপটা তখন আমাদেরকে পি ধরে নিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যেটা পি অফ PCl5 যেটা হিসাব করব সেটা হচ্ছে মোল ভগ্নাংশ, অর্থাৎ 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। একইভাবে আমাদের পি অফ এই PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ যেটা, সেটা হচ্ছে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আর একইভাবে পি অফ Cl2 যেটা, সেটাও কিন্তু আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে এই টার্মগুলো যখন আমি কেপি এর মানের মধ্যে বসাবো, অর্থাৎ সুতরাং আমাদের কেপি ইকুয়ালস আমরা উপরে পাবো যে উৎপাদের আংশিক চাপের গুণফল, তাহলে পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2 ডিভাইড বাই নিচে পি অফ PCl5। তাহলে এই ইয়ের মধ্যে আমরা যদি এই মানগুলো বসাই, তাহলে সেক্ষেত্রে যেটা যেটা আসবে কাটাকাটি করে যে অংশটুকু বাকি থাকবে সেটি হচ্ছে কেপি এর রাশিমালা। অন্যদিকে যদি আমি একই প্রশ্নের মধ্যে আমার হয়তো এটা বিয়োজন মাত্রা দেওয়া আছে, ধরো বিয়োজন মাত্রা বলতে বলা হইল যে PCl5 নির্দিষ্ট তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার বা 2 অ্যাটমসফিয়ার চাপে 30% বিয়োজিত হইল। এখন এই 30% যেটা আলফার পরিমাণ, সেটা হচ্ছে 0.3। তখন আমি এখানে এই যে 1 মাইনাস আলফা 1 মাইনাস 0.3, এটা 0.3, এটা 0.3 মান বের করলে তখন আমাদের এই জিনিসগুলো তখন একটা ফিগারে চলে আসবে। এবং মোট মোল সংখ্যাও আমার এখানে যেহেতু 1 মাইনাস 0.3 মানে 0.7, এটা 0.3, এটা 0.3, তাহলে তিনটা যোগ করলে 1.3 এরকম একটা মান আসবে। তারপরে এখানে যখন অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার 2 অ্যাটমসফিয়ার থাকবে, তখন এই ফিগারগুলো দিয়ে আমার তখন ফাইনালি কেপি এর মানটা অর্থাৎ নির্দিষ্ট একটা মান বের হবে। অর্থাৎ দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে কেপি এর রাশিমালা নির্ণয় অথবা কেসি এর রাশিমালা নির্ণয়, আর একটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় করতে হলে অবশ্যই সেখানে কিন্তু আমার বিভিন্ন ফিগারগুলো থাকবে। এই ফিগারগুলো থাকলে সেটা দুইটারই নিয়ম প্রায় সেম, কিন্তু যদি রাশিমালা বের করতে বলে সেটা আলফার আঙ্গিকে, পি এর আঙ্গিকে, অথবা ঘনমাত্রা বের করতে হলে সেটা সি বা কনসেন্ট্রেশন, সেটার আঙ্গিকে কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আংশিক চাপ অর্থাৎ আংশিক চাপ, ঘনমাত্রা, মোল ভগ্নাংশ, মোট চাপ, মোল সংখ্যা, আয়তন, এই জিনিসগুলো ভালো করে জানা থাকলে আমরা কেপি কেসি খুব সহজে বের করতে পারি। আবার আমাদের আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, ধরো একটা বিক্রিয়ায় আমি কেপি বের করছি, তাহলে সেক্ষেত্রে কেসি বের করার জন্য আমাদের একটা রিলেশন আছে। আমরা জানি কেপি ইকুয়ালস কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে সেক্ষেত্রে আমার কেসি যদি বের করা হয়, তখন কেপি এর মান বের করতে পারবো, মানে কিন্তু আর এবং টি এর মানটা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং এই ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক অবশ্যই 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এই এককটাই কিন্তু হবে। আবার টি এর মান আমার যে টেম্পারেচার থাকবে সেটাকে ক্যালভিন স্কেলে কনভার্ট করে সেটা করতে হবে। আর ডেল্টা এন যেটা থাকবে সেটা হচ্ছে ওই বিক্রিয়ায় ডেল্টা এন সমান উৎপাদের মোল সংখ্যা মাইনাস উৎপাদ যতগুলো হবে সেটা থেকে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এই টার্মগুলো দিয়ে আমরা ডেল্টা এন বের করব, তখন কিন্তু কেপি এবং কেসি এর রিলেশনটা বের করতে পারব। যাই হোক, এইটা এইভাবে আমরা করব। এখানে যত কঠিন অঙ্ক হোক না কেন, আমাদের মূল ইয়েটা প্রাথমিকভাবে আমাদের প্রাথমিক অবস্থায় কী আছে, সাম্য অবস্থায় কী আছে, সেগুলো বের করে তারপর অঙ্কগুলো করব। এরপরে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে লা শ্যাতেলিয়ার নীতি। এই লা শ্যাতেলিয়ার নীতি থেকে কিন্তু আমাদের প্রতিবারই প্রশ্ন আসে, এবং সেটা 3 মার্কস বা 4 মার্কসের প্রশ্ন। আমি সেই নীতিটাও একটু করে বুঝাই দিচ্ছি যে এই ক্ষেত্রে নীতিটা কিভাবে ইউজ হবে। যেমন ধরো একটা খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, আমাদের নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা বিক্রিয়া করে আমাদের 2NH3 উৎপন্ন করলো, এবং আমরা জানি যে এইটাতে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা এইভাবেও আসতে পারে, অথবা
আমরা এটা ডেল্টা এইচ ইকুয়ালস -92.2 কিলোজুল তাপ ওইভাবে উৎপন্ন হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটা আমরা লার্সাতেলের নীতিটা যদি একটু মেমোরিতে রাখি, লার্সাতেলের নীতি এটা হচ্ছে এটাই যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি বিক্রিয়ার কোনো নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তখন বিক্রিয়ার সাম্যাবস্থা এমন একটি দিকে সরে যায় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যদি প্রথমে তাপের প্রভাবটা ধরি, তাহলে তাপের প্রভাবটা অর্থাৎ এই বিক্রিয়ায় যেহেতু উৎপাদের সাথে কিছু তাপ উৎপন্ন হয়ে আছে, তাহলে এই বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা কখনোই সামনের দিকে যাবে না, কারণ সামনের দিকে একে তো তাপ উৎপন্ন হয়ে আছে, সুতরাং তাপ আরও বেশি উৎপন্ন হবে, কারণ সামনের দিকে গেলেই তো তাপ উৎপন্ন হয়। কিন্তু আমরা এক্সট্রা যে তাপটা দিব সেটা প্রশমিত করার জন্য বিক্রিয়াটা কিন্তু পিছনের দিকে চলে আসবে। তার মানে এটা বিক্রিয়াটা অর্থাৎ তাপ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসে। তো পিছনের দিকে আসলে কিন্তু উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়ক উৎপন্ন হয়, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়। আর যদি আমি এই বিক্রিয়াটা সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে বিক্রিয়ার তাপ কমাইতে হবে। তাপ কমাইলে তখন ওই যেটুকু তাপ আমি কমাইলাম সেটা বিক্রিয়াটার সামনের দিকে গিয়ে ওই তাপটুকু উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে প্রশমিত করে সাম্যাবস্থা আবার নিয়ে আসবে। সুতরাং এটা যদি আমি বেশি পরিমাণে উৎপন্ন করতে চাই, বিক্রিয়ার সামনের দিকে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে তাপ কমানো। গেল আমাদের তাপের প্রভাব। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে চাপের প্রভাব। চাপটা আমরা হিসাব করব যে এখানে 1 মোল আর 3 মোল মিলে মোট আছে 4 মোল, এখানে আছে 2 মোল। তারা ডেফিনেটলি যেই পাশে মোল সংখ্যা বেশি সেই পাশে চাপ বেশি আছে, ওই পাশে চাপ কম আছে। তাহলে যে পাশে চাপ বেশি আছে আমি যদি ফার্দার এখানে চাপের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে সে কিন্তু যেই পাশে চাপ বেশি অর্থাৎ আমি এক্সট্রা চাপ প্রদান করতেছি, সুতরাং যে পাশে চাপ কম সেদিকে চলে যাবে। তার মানে এই ক্ষেত্রে চাপ বাড়াইলে বিক্রিয়ার সামনের দিকে যাবে, সামনের দিকে গেলেই বেশি পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হবে। আর যদি এখানে আমি চাপ কমাই, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে, অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। আরেকটা যেটা আছে সেটা ঘনমাত্রার প্রভাব। সবসময় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যায়, আর উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসে। তাহলে এইভাবে আমরা লার্সাতেলের নীতির আলোকে যে কোনো বিক্রিয়ার এইভাবে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি। অনেক সময় আমাদের প্রশ্ন এইভাবেও দেয় যে অধিক পরিমাণে উৎপন্নের জন্য আমরা কোন প্রক্রিয়াটা অবলম্বন করব। তাহলে সেই হিসেবে লার্সাতেলের নীতির আলোকে আমরা সেগুলো বর্ণনা করব। তাহলে লার্সাতেলের বিষয়ের বিশেষ একটা অংশ গেল। এরপরে আমাদের যে জিনিসটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পিএইচ এবং বাফার দ্রবণ। আমরা যদি পিএইচ এবং বাফার দ্রবণ দেখি, পিএইচটা আমরা জানি যে পিএইচ হচ্ছে এই -log of হাইড্রোজেন আয়ন, -log of হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। একইভাবে আমাদের পিওএইচ যেটা আছে সেটা হচ্ছে -log of হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমাদের দুর্বল অ্যাসিডের, সবল অ্যাসিডের, দুর্বল ক্ষারের, সবল ক্ষারের পিএইচ গণনা করতে পারি। তবে আমাদের সবল অ্যাসিড বা সবল ক্ষারের ক্ষেত্রে যে ব্যাপারটা আসবে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সবল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একমুখী তীর চিহ্নের মাধ্যমে আমরা ব্যবহার করব, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে, যেমন ধরো 0.01 মোলার যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু 100% বিয়োজিত হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01ই হবে। সুতরাং আমরা পিএইচ বের করতে পারবো। পিএইচ ইকুয়ালস -log 0.01 সমান হবে 2। তাহলে পিএইচ যদি 2 হয়, তাহলে সুতরাং আমাদের এখান থেকে যদি পিওএইচ বের করতে বলে, তাহলে আমরা জানি 14 - 2 = 12, অর্থাৎ পিএইচ বের করলে পিওএইচও বের করা যায়। একইভাবে আমাদের কিছু অ্যাসিড আছে যেগুলো শক্তিশালী অ্যাসিড, কিন্তু সেটা 1 মোল বিয়োজিত হইলে হয়তো 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যেমন এটা ধরো 0.0005 মোলার, তাহলে এটা যেহেতু সালফিক অ্যাসিড বিয়োজিত হইলে 2 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল সালফেট আয়ন উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে সালফিক অ্যাসিড যেহেতু 1 মোল থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাহলে সালফিক অ্যাসিডের যা ঘনমাত্রা আছে তাকে 2 দিয়ে গুণ করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে তখন 2 × 0.0005 সমান 0.001 এই মানটা আসবে। তাহলে এই মানটা যখনই আসবে তখন সুতরাং আমি পিএইচটা বের করতে পারি। পিএইচ ইকুয়ালস -log 0.001 সমান হচ্ছে 3। তাহলে মানটা পিএইচটা 3 বের হলো। সুতরাং পিএইচ 3 বের হলে পিওএইচও আমরা এখান থেকে বের করতে পারবো। 14 - 3 = 11। তাহলে এইভাবে আমরা পিএইচ, পিওএইচ দুইটা বের করতে পারবো শক্তিশালী অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে। এবার যদি এই ক্ষেত্রে আমাকে
দুর্বল অ্যাসিড বা ক্ষারের মানে করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, যেমন ধরো বলা আছে 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর পিএইচ কত। তবে এই ক্ষেত্রে দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার সময় আমাদের এখানে আরেকটা ইনফরমেশান দেওয়া থাকবে, অ্যাসিডের Ka বা বিয়োজন ধ্রুবক, এটা 1.8 × 10⁻⁵ এটা দেওয়া আছে। এটা দেওয়া থাকলে আমরা অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ যত ঘনমাত্রা হবে হোক না কেন সেটা বের করতে পারবো। তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে প্রথমেই আমার অ্যাসিডিক অ্যাসিডটাকে বিয়োজিত করব CH3COOH, এটা বিয়োজিত করলে আমরা জানি হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন হবে CH3COO-। তাহলে এইখানে এটার প্রাথমিক অবস্থায় যদি আমি ধরি এটা সি মোলার ঘনমাত্রা আছে, এটা 0, এটা 0, এবং আমরা জানি সাম্য অবস্থায় এটা C × 1 - আলফা, এটা সি আলফা, এটাও সি আলফা বিয়োজিত হইল। তাহলে এই সাম্য অবস্থায় আমাদের এই উপাদানগুলো এইভাবে থাকবে। ফাইনালি দেখা গেছে আমাদের হাইড্রোজেন আয়ন বের করতে হবে, তাহলে হাইড্রোজেন আয়ন বের করার জন্য আমাদের সি আলফা বের করতে হবে, এবং এই প্রক্রিয়ায় আমাদের আলফার যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে √Ka/c। তাহলে এখন কে এর মানও দেওয়া আছে আর সি হচ্ছে এটার প্রাথমিক ঘনমাত্রা। তাহলে এই মানগুলো ব্যবহার করে আমি আলফার মান বের করতে পারবো। আলফার মান বের করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার জন্য সি আলফা বের করতে পারবো। অর্থাৎ আমার এখানে √K এর মান হচ্ছে 1.8 × 10⁻⁵ ডিভাইড বাই সি হচ্ছে 0.01। তাহলে এই মানটা যখন আলফা বের হবে, সুতরাং আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যে মানটা আসবে তার সাথে সিটা গুণ করে দেওয়া। তাহলে তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেলে আমরা এরপরে আমাদের অ্যাকশান যাবে, সেটা হচ্ছে pH = log of হাইড্রোজেন আয়ন। তাহলে এইভাবে আমরা মানে যে কোনো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে পারবো। একইভাবে আমি যদি দুর্বল ক্ষারেরও পিএইচ বের করতে যাই, তাহলে সেক্ষেত্রে Kb এর মানটা দেওয়া থাকবে, হয়তো Kb এর মান দেওয়া থাকলে তখন সেই একই প্রক্রিয়ায় আমার এই যে সি আলফা এটা তো থাকবেই, আলফা ইকুয়ালস তখন √Kb ডিভাইড বাই সি। তো Kb এর মানটা বসিয়ে আমি আলফার মানটা অর্থাৎ বের করতে পারবো। আলফার সাথে সি করলে তখন হাইড্রোক্সিল আয়নে, অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে হলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারবো। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করার পরে পিওএইচ বের করব। তারপরে 14 থেকে ওই পিওএইচটা বাদ দিলে আমাদের পিএইচের মানটা বের হবে। যাই হোক, অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের পিএইচটা এইভাবে আমরা বের করব। এরপরে যেটা আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে বাফার দ্রবণ। আমি খুব সংক্ষেপে বাফার দ্রবণের সংজ্ঞাটা দিচ্ছি, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের তেমন কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। এবং আমরা জানি যে বাফার দ্রবণ দুই ধরনের আছে, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ এবং আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ যাই থাকুক না কেন, অম্লীয় বাফার দ্রবণ মূলত দুইটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই দুইটার মিশ্রণে আমাদের অম্লীয় বাফার তৈরি হবে। আর একইভাবে ক্ষারীয় বাফার তৈরি হবে আমার একটা দুর্বল ক্ষার এবং ওই দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তাহলে এই দুইটা মিলে অম্লীয় বাফার দ্রবণ আর এই দুইটা মিলে ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমাদের যখনই অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ যাই হোক না কেন, সেটা কিভাবে বাফার অর্থাৎ পিএইচটা নিয়ন্ত্রণ করে সেটা আমরা খুব সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। ধরো অম্লীয় বাফার দ্রবণের আমি ক্রিয়া কৌশল দেখাচ্ছি। তাহলে অম্লীয় বাফার দ্রবণে আমাদের যেই দুটো উপাদান আছে তার মধ্যে দুর্বল অ্যাসিড এটা উভমুখী তীর চিহ্নের মাধ্যমে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে। আর অন্যদিকে আমাদের যে লবণটা আছে অ্যানাদার ওয়ান বাফার দ্রবণের, সেই লবণটা কিন্তু একমুখী তীর চিহ্নের মাধ্যমে সোডিয়াম প্লাস এবং অ্যাসিটেট আয়ন এটা উৎপন্ন করে। তাহলে এইবার এই দ্রবণে যদি আমি সামান্য পরিমাণ অ্যাসিড দিই, আমরা জানি সামান্য পরিমাণ অ্যাসিড, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয়। এবং আমরা জানি যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক পিএইচটা কমবে, কারণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10 গুণ বাড়ে পিএইচ 1 একক কমে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখন অ্যাসিড দিলে এই বাফার দ্রবণে সেই অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা করবে কি, ওই বাফার দ্রবণের যে উপাদানটা অ্যাসিটেট আয়ন আছে CH3COO- সেটার সাথে বিক্রিয়া করে আমাদের দুর্বল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রশমিত হয়ে যায় এবং এটা প্রশমিত হলে পিএইচটা আর কমে না। একইভাবে যদি আমি এই অম্লীয় বাফার দ্রবণে যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি,
তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সেই সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত হয় এবং হাইড্রোক্সিল আয়ন বা ক্ষারের পরিমাণ বেড়ে গেলে পিএইচটা বেড়ে যায়। কিন্তু এইখানে হাইড্রোক্সিল আয়ন যেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে সেটাও বাফার দ্রবণের যে উপাদান আছে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে দুর্বল পানি উৎপন্ন করে, ফলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা প্রশমিত হয়ে যায়। তাহলে ওইভাবে আমরা পিএইচটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারি। একইভাবে যদি আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ হয় তাহলেও সেমভাবে আমাদের পিএইচ বা হাইড্রোজেন অ্যাসিড যোগ করলেও সেটা হাইড্রোজেন আয়নটা প্রশমিত হয়ে যাবে, ক্ষার যোগ করলে হাইড্রোক্সিল আয়নটাও ক্ষারীয় বাফারের ক্ষেত্রে প্রশমিত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস, আমাদের কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোর আমি একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি। যেমন ধরো দুইটা পাত্রে বলা আছে যে এই পাত্রে আমার অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH এবং সেটা ধরো 30 ml 0.1 মোলার। আর অন্যদিকে আমার আরেকটা পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং ধরো এটা 50 না, আমি ধরো এইটা 25 ml ধরলাম, 25 ml এবং সেটা 0.1 মোলার আছে। আমাদের সাধারণত যখন ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ আমার দুর্বল অ্যাসিডের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে, যাতে আমার বিক্রিয়া করার পরে ওই অ্যাসিডটা দুর্বল অ্যাসিডটা অবশিষ্ট থাকে আর লবণ তো দুইটা মিলে লবণ উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে দুর্বল অ্যাসিড এবং তার লবণ যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা অবশ্যই একটা বাফার দ্রবণ উৎপন্ন করবে। এবং আমার এখানে যেহেতু বাফার দ্রবণ রিলেটেড প্রশ্ন হবে সুতরাং ওইভাবেই কিন্তু দেওয়া থাকবে। তারপরে ধরো এখানে আমার এটা এ পাত্র, এটা বি পাত্র এবং এটা সি পাত্র। তাহলে সি পাত্রে যদি আমি এ এবং বি মিশ্রিত করি তাহলে সি পাত্রের পিএইচ কত হবে সেই পিএইচ বের করার একটা সমীকরণ আছে। তবে তার আগে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে ধরো বলা হলো এ পাত্রের পিএইচ কত। এ পাত্রের কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছি দুর্বল অ্যাসিডের পিএইচ কীভাবে নির্ণয় করতে হয়। আবার যদি বলা হয় বি পাত্রের পিএইচ কত, এটাও কিন্তু দেখিয়েছি, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটা সবল ক্ষার, সেটা বিয়োজিত হলে 100% বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের যা আছে তাই হবে। তখন পিওএইচ বের করে পরে 14 থেকে বিয়োগ করে করা যাবে। বাট যখন আমাদের এ এবং বি একসাথে মিশ্রিত করব সেক্ষেত্রে অর্থাৎ সি পাত্রে একটা বাফার দ্রবণ উৎপন্ন হচ্ছে কিনা সেটার জন্য আমার ম্যাথমেটিক্যাল কিছু টার্ম এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং সেই অ্যাপ্লাইংটা কীভাবে হবে দেখো, আমরা প্রথমেই অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করব। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করি তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যেই পরিমাণটা দেওয়া আছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমাদের লবণ উৎপন্ন হবে CH3COONA প্লাস H2O। তাহলে দেখো এইটা 30 ml 0.1 মোলার আছে আর এটা 25 ml 0.1 মোলার আছে। এটা প্রথমেই আমরা যখন বিক্রিয়া করব প্রাথমিক অবস্থায় এটা 0, এটা 0 হবে। বাট যখন সার্টেন পিরিয়ডের পরে আমার এটা বিক্রিয়া করবে, যেহেতু এটা পরিমাণ দুইটা সমান অর্থাৎ 25 ml 0.1 মোলার, এটা 30 ml 0.1 মোলার, তাহলে বেশিটা বিক্রিয়া করার জন্য এখানে বেশি লাগবে, কিন্তু বেশিটা তো নাই। তাহলে কমটা অর্থাৎ 25 ml দুই পক্ষ থেকেই 25 ml 0.1 মোলার, এটা 25 ml 0.1 মোলার বিক্রিয়া করবে। সুতরাং এইটা আর অবশিষ্ট থাকবে 5 ml 0.1 মোলার, আর এটা কিছুই অবশিষ্ট থাকবে না। আর এটা যেটা উৎপন্ন হবে 1 মোল বিক্রিয়া করে যদি এটা 1 মোল উৎপন্ন হয় তাহলে এটাও 25 ml 0.1 মোলার উৎপন্ন হবে, এটাও 25 ml 0.1 মোলার উৎপন্ন করবে। তাহলে এক্ষেত্রে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে সি পাত্রে আমার সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের কী পরিবর্তন হবে। তাহলে দেখো সি পাত্রে কিন্তু আমরা এই বিক্রিয়াগুলো করার পরে ফাইনালি দেখা যাচ্ছে আমার অ্যাসিডটা অবশিষ্ট আছে এবং লবণটা অবশিষ্ট আছে, বাট কোনো ক্ষার অবশিষ্ট নাই, বাট পানি আছে। পানি তো একটা দ্রবণীয়ের জন্য অপরিহার্য উপাদান। তা পানি ছাড়া আর যে দুটো উপাদান আছে সেই দুটো আমরা জানি যে একটা দুর্বল অ্যাসিড এবং তার লবণ, যেটা কিছুক্ষণ আগে আমরা এই দুর্বল অ্যাসিড এবং তার লবণটা বিয়োজিত হয়ে কী আয়ন উৎপন্ন করে এবং সেখানে যদি অ্যাসিড ক্ষার দিই তাহলে তারা কীভাবে প্রশমিত করে, তাহলে সেই জিনিসটা আমি ওইখানে নিয়ে সেটা করব যে এটা একটা বাফার দ্রবণ তৈরি করে, কারণ এদের মিশ্রণে ফাইনালি সর্বশেষ আমার দুর্বল অ্যাসিড এবং তার লবণ অবশিষ্ট থাকে বলে এটা একটি বাফার দ্রবণ। সুতরাং বাফার দ্রবণের এই সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে নিম্নোক্ত বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রশমিত হয়ে যায়, সুতরাং পিএইচ আনচেঞ্জড থাকে সেটা লিখব। কিন্তু যদি বলা হয় সি পাত্রে অর্থাৎ যেখানে বাফার দ্রবণ উৎপন্ন করে সেই বাফার দ্রবণের আমাদের পিএইচটা কত সেটা বের করতে বলে, তখন আমরা এই অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে
সেটার মিশ্রণে তার ঘনমাত্রা কত হবে সেটা বের করব। আর সেটার লবণের ইয়েটা কত হবে সেটাও বের করব। এবং সেটা বের করার উপায়টা হচ্ছে এরকম, অর্থাৎ আমরা যখন মিশ্রণে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH এটা বের করব, তখন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে V1S1 = V2S2, এই সূত্র দ্বারা করব। এখানে V1S1 যেটা অ্যাসিটিক অ্যাসিড আর বিক্রিয়া করার পরে যেই মানটা কিছুক্ষণ আগে আমরা 5 ml 0.1 মোলার, তাহলে 5 হচ্ছে V1 এর মান আর 0.1 হচ্ছে S1 এর মান। আর V2 হচ্ছে, V2 আমরা করব কি, দুইটার শুরুতে যেই উপাদানটা ছিল, একটা 30 ml একটা 25 ml, ওই 30 আর 25 মিলে 55 এবং সেক্ষেত্রে S2 বের করে, সুতরাং S2 এর মান এই যে 5 × 0.1 / 55, এখানে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ মিশ্রণে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা বের হবে। একইভাবে আমরা যখন মিশ্রণে CH3COONA অর্থাৎ লবণের ঘনমাত্রা বের করব, তাও কিন্তু সেম ফর্মুলা V1S1 = V2S2। যেহেতু এখানে লবণ যেটা উৎপন্ন হয়েছে 25 ml 0.1 মোলার, তাহলে 25 × 0.1 হচ্ছে তার V1S1 এর মান, আর V2 আগের মতোই 55 × S2, তাহলে সেক্ষেত্রে আমাদের S2 এর মান বের হবে, তাহলে 25 × 0.1 / 55। তাহলে দুইটা মান যখন বের হবে তখন আমাদের অম্লীয় বাফার ধরনের pH গণনার যে সমীকরণ, pH = এই pKa প্লাস লগ লবণ বাই অম্ল, এবং এখানে লবণ হচ্ছে CH3COONA অম্ল হচ্ছে CH3COOH, যেটা আমরা মিশ্রণে কিছুক্ষণ আগে পেয়ে গেলাম। সেই উপাদানগুলো যদি বসাই, আর পিকে এর মান যেটা সেটা হচ্ছে -log Ka, কে এর মান অলরেডি দেওয়া আছে, তাহলে সেটা বসিয়ে এই মানগুলো বসিয়ে আমরা পিএইচটা বের করতে পারব। আর যদি এটা ক্ষারীয় বাফার দ্রবণ হয়, তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আছে, যেটা হেন্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ, pH = 14 - pKb - log লবণ বাই ক্ষার, তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচও বের করতে পারবো যদি ক্ষারীয় বাফার দ্রবণ হয়। আর ক্ষারীয় বাফার দ্রবণ হলেও সেটা কীভাবে পিএইচটাকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা বের করতে পারবো। এরপরে অর্থাৎ আমাদের মেজর জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বিভিন্ন তাপগুলা। একটা হচ্ছে প্রশমন তাপ, আমরা একটু দেখে নিব যে প্রশমন তাপের ক্ষেত্রে আমরা যদি সবল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল অ্যাসিড প্লাস সবল ক্ষারের প্রশমন তাপের মান অলমোস্ট ধ্রুবক, এবং সেই মানটা প্রায় ΔH যেটা হবে সেটা -57.34 কিলোজুল। এবং যদি সবল যে কোনো একটা সবল থাকে অন্যটা দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচের মান কিছুটা 2-3-এর কাছাকাছি কমে আসে, এবং প্রায় সেটা -55.21 কিংবা 22 এই টাইপের একটা মান হয়। সেটা যে কোনো একটা যদি দুর্বল হয়, আর যদি দুইটাই দুর্বল হয় তাহলে সেটা -50.14 বা এরকম, কারণ দুইটাই তখন বিয়োজনের জন্য কিছু তাপশক্তি এখান থেকে ব্যবহার করতে হয়, সেই জন্য মানটা প্রায় 6-7-এর মতো কমে আসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ফ্লোরাইড আয়নটা আকার খুব ছোট বলে সেখানে চার্জ ঘনত্ব বেশি, এবং ফ্লোরাইড আয়নের চারিদিকে পানির অণু প্রচুর পরিমাণে যুক্ত হয় বলে পানির অণু যুক্ত হওয়ার সাথে সাথে সেখানে স্পেশাল কিছু তাপ শক্তি উৎপন্ন হয়, যেটাকে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথালপি বলা হয়। এবং সেই কারণে এই HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান ΔH = -68.6 কিলোজুলে দাঁড়ায়। তাহলে এই জিনিসগুলো নিয়েই আমাদের প্রথম অর্থাৎ আমার চতুর্থ অধ্যায়ের টোটাল জিনিসটা আমি হয়তো খুব দ্রুত লয়েই সেটা তোমাদেরকে এক্সপ্রেস করলাম। তো মোটামুটি চ্যাপ্টারটার মধ্যে এর বেশি অর্থাৎ এইটার বেশি আর কিছু নাই। আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে রক্ত। ব্লাড একটি বাফার দ্রবণ, এবং রক্তের মধ্যে আমাদের বাইকার্বনেট বাফার বিদ্যমান, এবং সেই বাইকার্বনেট বাফারটা রক্তে কিভাবে কাজ করে সেই জিনিসটার একটু ডিটেলস তোমরা দেখে নিবা, কারণ সেটা যেহেতু মানব দেহে রক্তের এই যে সার্কুলেশনে আমাদের বিভিন্ন ক্রিয়াকর্ম সংগঠিত হয়, সেই সবগুলো জিনিস আমরা কিভাবে সেটা এক্সপ্লেন করব, সেটা বাইকার্বনেট বাফারের মাধ্যমে সেটা করতে হবে। যাই হোক, আমাদের হয়তো ইয়েটা একটু লেংদি হলেও আমরা একটা ক্লাসে সবগুলা জিনিস আলোচনা করতে পারলাম। তো আমার মোটামুটি প্রতিদিনই একটা হয়তো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি ডিটেলস আলোচনা করব, তাতে একটা অংশের মধ্যে মোটামুটি আমাদের সব কিছু চলে আসবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। বেস্ট অফ লাক।